হ্যালো। তো আমরা এর আগের লেকচারে 1 থেকে 6 নম্বর ম্যাথ পর্যন্ত করেছিলাম। যাই হোক, এখন আমরা একটা নতুন টপিকে ঢুকবো। সে টপিকটা হচ্ছে আমরা উপপাদ্য। আচ্ছা, এখানে প্রতিজ্ঞা বলা আছে, তো প্রতিজ্ঞা 5 থেকে অলরেডি পড়ে এসেছিলাম যে আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করলে এস ইকুয়াল আর থিটা। অর্থাৎ আমরা একটা সূত্র পেয়েছিলাম এস ইকুয়াল আর থিটা, সেই সূত্র ব্যবহার করে আমরা এখন ম্যাথ করব। তো বইয়ের 7 নম্বর ম্যাথটা একটু লক্ষ্য করো। বলা আছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? আচ্ছা, তো আমরা কি জানি পৃথিবী দেখতে কি গোলাকার, এমন কথা তো শুনেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে পৃথিবী যদি গোলাকার হয়, আমরা একটু পৃথিবীটা লক্ষ্য করি। এখানে বক্সের ভিতরে আমি একটা চিত্র দেখাচ্ছি, লক্ষ্য করো। এই চিত্রটা লাগবে না, একটা ক্রস চিহ্ন দেওয়া হবে না, এই ম্যাথ করার সময় এই চিত্র আমাকে দিতে হবে না, বাধ্যতামূলক না। তো আমি এটাকে পেলাম যে পৃথিবী পৃথিবী যদি গোলাকার হয় তাহলে তার কেন্দ্র আছে, সেই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেই আমরা সেটাকে বলতেছি যে ব্যাসার্ধ আর। এবং এই পরিধির উপরে দুইটা স্থান, অর্থাৎ আমরা কি পৃথিবীর পৃষ্ঠেতে বসবাস করি। আচ্ছা, তাহলে পৃথিবীর পৃষ্ঠে যে দুইটা স্থান, একটা ঢাকা আর একটা চট্টগ্রাম, সেই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে এস। এখন ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর উপরে অবস্থিত। পৃথিবী যেহেতু গোলাকার, তার মানে কি পৃথিবীর উপরে তারা একটা চাপ দখল করে আছে। আমরা সেই চাপের দৈর্ঘ্য নির্ণয় করবো, এবং এই যে চাপটা, সেই চাপটা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন করেছে 5 ডিগ্রি কোণ। তো আমরা এখান থেকে এই চাপের দৈর্ঘ্যটা নির্ণয় করব। আচ্ছা, তো এখানে আমরা লিখলাম যে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল 6440 কিলোমিটার, কিলোমিটার রেখে দিলাম, নো প্রবলেম। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 5 ডিগ্রি, কিন্তু আমাকে নিয়ে আসতে হবে কি রেডিয়ানে নিয়ে আসতে হবে। সো ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার উপায় কি, পাই ডিভাইডেড 180 দ্বারা গুণ করে দাও। এই জন্য 5 ইন্টু পাই ডিভাইডেড 180 দ্বারা গুণ করে দিলাম, রেডিয়ান পেয়ে গেলাম। সেখান থেকে আমার চলে আসলো পাই ডিভাইড 36 রেডিয়ান, কাটাকাটি করলাম আর কি। ওকে, তো এখন আমরা ধরে নিলাম যে এই যে চাপের দৈর্ঘ্য, সেটা হচ্ছে এস। এস সমান সমান হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী ডিস্টেন্সটা। এরপর আমরা যেটা ব্যবহার করতেছি, যে আমরা জানি এস ইকুয়াল আর থিটা। তো এরপরে আর এর ভ্যালু বসাইলাম এবং থিটার ভ্যালু বসাইলাম। বসানোর পরে আমি থিটার যে পাই ডিভাইড 36, এই পাইয়ের ভ্যালু বসাইলাম 3.1416। এটা কি পাইয়ের আসন্ন মান। সো রেজাল্ট কি আসবে, আসন্ন মান। আসন্ন মানের সময় রেজাল্ট যেটা লিখবো সেখানে কি লিখতে হয়, প্রায় লিখতে হয়। সো আর এর মান এবং এস এর মান, থিটার মান ব্যবহার করে আমরা এখান থেকে ক্যালকুলেশন কমপ্লিট করে মান পেয়ে গেলাম 561.997 কিলোমিটার। ওটা ওকে। তো এটা তোমার বইয়ে আনসার দেখবা যে 562 কিলোমিটার প্রায় লেখা আছে। কারণ দেখো 0.99 মানে কি, সেটা তো ওয়ানই বলা চলে, এই জন্য সেখানে তোমার বইয়ে যে আনসার লেখা আছে 562 কিলোমিটার প্রায়। ওকে, সেম টাইপের ম্যাথ 10 নম্বরটা লক্ষ্য করো। 8-9 পরে করতেছি। 10 নম্বর লক্ষ্য করো। বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর উপরের যে দুইটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব নির্ণয় করো। ওকে, তাহলে যেটা দেওয়া আছে আমরা সেখান থেকে লেখা শুরু করি। যে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল 6440 কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 32 সেকেন্ড। সেকেন্ড থেকে মিনিটে যাব, মিনিট থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান, কারণ আমাকে থিটা কিসে লাগবে, অলওয়েজ রেডিয়ানে লাগবে। আচ্ছা, তাহলে আমি সেটা করলাম। তোমার এখন যদি আমি মিনিট থেকে তোমার সেকেন্ড থেকে যদি মিনিটে যাই, তাহলে কি কী করতে হবে, 60 দ্বারা ভাগ করতে হবে। আমি এই যে 60 দ্বারা ভাগ করে দিলে মিনিট পেয়ে গেলাম। আবার মিনিট থেকে যদি ডিগ্রিতে যাই, তখন কি আবারও 60 দ্বারা ভাগ করতে হবে। সো আবারও 60 দ্বারা, নতুন 60 দ্বারা ভাগ করলাম, ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমি ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে, তাহলে আমাকে কী করতে হবে, পাই ডিভাইডেড 180 দ্বারা গুণ করতে হবে। সো পাই ডিভাইডেড 180 দ্বারা গুণ করে দিলাম, আমি রেডিয়ানের মানটা পেয়ে গেলাম। এবং এখান থেকে কাটাকাটি করার পর আমি মানটা পেয়ে গেলাম 32 পাই ডিভাইডেড 60 × 60 × 180 রেডিয়ান। অর্থাৎ কাটাকাটি করে লবে লবে গুণ, হরে হরে গুণ করে রেখে দিয়েছি। ওকে, এরপর আমরা ব্যবহার করব কি, আমাদের দরকার কি, যে দুটি স্থান পৃথিবীর উপরে আছে সেই দুটি স্থানের দূরত্ব আমাকে জানা দরকার। সো আমি ধরলাম যে যে স্থান দুটির দূরত্ব এস, এস ইকুয়াল হোয়াট। তো আমরা তো বের করবো যে এস এর ভ্যালুটা কত। এই জন্যে আমি করলাম যে আমরা জানি এস ইকুয়াল কি আর থিটা। দেন আমি কি করলাম, আর এর ভ্যালু উপরে তো বের করা আছে, আর এর ভ্যালু এবং এস এর ভ্যালু ব্যবহার করলাম। পাই এর মান ব্যবহার করলাম 3.1416, এটা আসন্ন মান। সো রেজাল্ট আসবে প্রায়। তো আমি এখান থেকে পড়লাম যে আবার মোটামুটি আনসার চলে আসলো 0.9991 কিলোমিটার প্রায়। এখন এটা কি লেখা আছে, 0.999 মানে কি ভাইয়া, 1। সো এখানে তোমার বইয়ে যে আনসারটা পাবো সেই আনসারটা হচ্ছে 1 কিলোমিটার প্রায়। এবং সেম টাইপের ম্যাথ হচ্ছে তোমার হোমওয়ার্ক যেটা থাকবে, এক্সাম্পল
হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে বইয়ের 8 নম্বর ম্যাথ। লক্ষ্য করে বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, টেকনা বা তেঁতুলিয়া পৃথিবীর উপরে, অর্থাৎ সেম 7 মতো হুবহু তোমার 8 নম্বর ম্যাথ। সো 7 হেল্প নিয়ে 8 নম্বর ম্যাথটা কমপ্লিট করবা। নেক্সট তুমি যদি 9 নম্বর ম্যাথের লক্ষ্য করো তাহলে দেখো বলা আছে শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? দেখো এখানে আমাদের 3টা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে তার চলার পথটা কি, বলা আছে চলার পথটা কি বৃত্তাকার পথ, এবং এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে আমি ব্যাসার্ধ নির্ণয় করব। চাপে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, কোণ থেকে কোণটাকে ডিগ্রিতে দেওয়া আছে, সেখান থেকে রেডিয়ানে আসবো। তাহলে আমি কি বৃত্তচাপ, এই যে বলা আছে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে, সেই বৃত্তচাপের দৈর্ঘ্য কত সেটা আমি ডিফাইন করতে পারবো এস ইকুয়াল আর থিটা ব্যবহার করে। দেন এই চাপটা অতিক্রম করতে তার সময় লাগছে কত সেকেন্ড? 11 সেকেন্ড। তাহলে বেগ যদি আমাকে বের করতে বলে, বেগ সমান সমান আমি কি জানি দূরত্ব ভাগ সময় কি না। সো আমি ওই যে আমার যে দূরত্বটা অর্থাৎ যে চাপটা অতিক্রম করে সেই চাপটাকে কত সময় ধরে 11 সেকেন্ড সময় ধরে অতিক্রম করে সেই সময়টা দিয়ে যদি ভাগ করি তাহলে শাহেদের গতিবেগটা আমি পেয়ে যাব। তো লক্ষ্য করো যেহেতু শাহেদের একটা বৃত্তাকার পথের কথা বলা আছে, এই জন্য আমি একটা বৃত্তাকার পথ নিলাম এ বি সি। তো বললাম বৃত্তাকার পথের যে ব্যাস বিসি 201 মিটার, এবং আমি বললাম যে শাহেদ সাহেব কি করলো এ বি সি যে বৃত্তাকার পথ আছে সেই বৃত্তের বি বিন্দু থেকে যাত্রা শুরু করে 11 সেকেন্ড সময় সে এই বিন্দুতে এসে পৌঁছেছে, এবং এ বি চাপটা কেন্দ্র ওতে যে কোণ উৎপন্ন করছে সেই কোণের নাম হচ্ছে এ ও বি। এই এ ও বি কোণের পরিমাপ 30 ডিগ্রি, যেটা তোমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে 30 ডিগ্রি যেহেতু দেওয়া আছে, তো এই ডিগ্রি থেকে আমাকে কিসে যেতে হবে, রেডিয়ানে যেতে হবে কিনা। আচ্ছা, এই জন্য আমি কী করলাম যে 30 × π/180 রেডিয়ান। আচ্ছা, এটা রেখে দিলাম। দেন আমার বলা আছে যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে ওবি বা ওসিম, এটার দৈর্ঘ্য কত? আমার ব্যাসের অর্ধেক। সো আমি কী করলাম, ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে তোমার 201 মিটার, সেটাকে 2 দ্বারা ভাগ করলে আমি কী পেয়ে যাই? ব্যাসার্ধ পেয়ে যাই। এবং ধরে নিলাম যে সে বৃত্তপথে যে চাপটা অতিক্রম করছে সেই চাপের নাম হচ্ছে এবি, এবিটা কি এস, এই এস এর দৈর্ঘ্য আমি ডিফাইন করব। তাহলে বললাম যে ধরি এবি ইকুয়াল হচ্ছে এস মিটার, যে চাপের দৈর্ঘ্য, এবং আমরা জানি এস ইকুয়াল আর থিটা, আর এর মান হচ্ছে তোমার এস ইকুয়াল আর থিটা, আর এর মান হচ্ছে তোমার 201/2, এবং থিটার মান অলরেডি আমরা বের করে রেখেছি, এই যে এ ও বি 30 ডিগ্রি ছিল, সেখান থেকে রেডিয়ান, সেই রেডিয়ানের ভ্যালু বসাইলাম, পাই এর মান ব্যবহার করলাম 3.1416, সেখান থেকে আমার মান চলে আসলো 52.62 মিটার প্রায়। আমার কি দরকার, আমাকে বলা আছে শাহেদের গতিবেগ কত। সো আমি যদি গতিবেগ বের করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি লিখলাম যে এখানে আমার সময় হচ্ছে 11 সেকেন্ড এবং দূরত্ব এস কত 52.62 মিটার। সো আমি বললাম যে অতএব শাহেদের গতিবেগ, গতিবেগ হচ্ছে এস ডিভাইডেড টি, ভি ইকুয়াল কি এস বাই টি, পড়ছি কিনা? হ্যাঁ, তাহলে এস এর মান বসালাম, টি এর মান বসালাম, দেন এখান থেকে আমার যে আনসারটা চলে আসলো 4.78 মিটার পার সেকেন্ড প্রায়। বেগের একক কি মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমার আনসার। ঠিক সেমভাবে তুমি বইয়ের যে ম্যাথটা করবা সেই ম্যাথটা আছে এক্সাম্পল 8, আবার মনে রাখবা এক্সাম্পল 8 হুবহু একই ম্যাথ। এরপরে তুমি সেম টাইপের ম্যাথ 12 নম্বরটা লক্ষ্য করো। বলা আছে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে, দেখো বলা আছে ঘন্টায় 6 কিলোমিটার যায়, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তার মানে আমাকে বলা হলো এক ব্যক্তি বৃত্তাকার পথে 3600 সেকেন্ডে 6 কিলোমিটার যায়। হ্যাঁ, বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে, তাহলে আমাকে বের করতে হবে 36 সেকেন্ডে সে কি পরিমাণ বৃত্তচাপ অতিক্রম করে, এবং বলা হলো ওই যে বৃত্তচাপ তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস নির্ণয় করো। তো আমরা একটা ইকুয়েশন জানি এস ইকুয়াল আর থিটা। তাহলে দেখো তো তোমাকে 36 সেকেন্ডে কি পরিমাণ বৃত্তচাপ অতিক্রম করে সেটা আমি বের করতে পারবো। সেটা হচ্ছে কি বৃত্তচাপের দৈর্ঘ্য কি এস, তারপরে তোমার এখানে থিটা দেওয়া আছে। সো এখান থেকে আমি আর এর মান বের করতে পারবো। আর যদি বের করতে পারি তাহলে কি বৃত্তের ব্যাস নির্ণয় করতে পারবো কি? আর তো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে দ্বিগুণ করলে আমরা কি পাই? বৃত্তের ব্যাস পেয়ে যাই। তো লক্ষ্য করি এবার। হ্যাঁ, তো বলা ছিল বৃত্তাকার পথে ঘন্টায় কি 36 কিলোমিটার বেগে দৌড়ায়।
তার মানে কি 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে সে বৃত্তচাপ অতিক্রম করে 6 কিলোমিটার, সেটা আমি লিখলাম। তাহলে আমার 1 সেকেন্ডে সে কি পরিমাণ বৃত্তচাপ অতিক্রম করে সেটা দেখি। 1 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করলে তোমার কি এই যে 3600 ছিল সেই 3600 দ্বারা কী করতে হবে, এই যে 6 কিলোমিটারকে ভাগ করে দিতে হবে। ওই কী নিয়ম আমরা জানি। এরপর তোমাকে বলা আছে প্রশ্নে দেখো 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে, তাহলে আমরা সেটা বের করি যে অতএব 36 সেকেন্ডে অতিক্রান্ত যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপটা হচ্ছে এখন কি এইদিকে 36 কি এখানে কি হয়, গুণ হয়ে যায়। তাহলে 6/36, 3600 ছিল সেটা সে গুণ হয়ে গেলো তোমার 36। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাই সেই রেজাল্ট হচ্ছে 0.06 কিলোমিটার। ভালো কথা। দেন আমরা বললাম যে ধরি বৃত্তচাপের যে দৈর্ঘ্য, এই যে চাপের যে দৈর্ঘ্যটা বের করলাম, ধরি সেই চাপের দৈর্ঘ্য হচ্ছে S=0.06 কিলোমিটার। কারণ কি চাপের দৈর্ঘ্যকে এস দিয়ে কেন প্রকাশ করবো, কারণ আমাকে বলা আছে এখানে বৃত্তাকার পথে দৌড়ায়। ওকে, দেন কেন্দ্রে উৎপন্ন কোণ, ওই যে চাপটা, সেই চাপটা কেন্দ্রে কি পরিমাণ কোণ উৎপন্ন করছে 12 নম্বর ম্যাথে লক্ষ্য করে বলা আছে 60 ডিগ্রি। সো থিটা = 60 ডিগ্রি। এখান থেকে আমরা রেডিয়ানে চলে যাবো, অর্থাৎ π/180 দ্বারা গুণ করে দেবো রেডিয়ান। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম অর্থাৎ π/3 রেডিয়ান। এরপর কি আমরা তো আর এর মান বের করবো, তাই না? এই জন্য আমরা জানি আচ্ছা ব্যাসার্ধ r = হোয়াট, এবং আমরা জানি S = r থিটা। তাহলে r = কত, S/θ। দেন আমরা এই দুইটার হচ্ছে ভ্যালু এখানে বসাই দেবো। তো আমি যদি ভ্যালু বসাই তাহলে এস এর মান হচ্ছে 0.06 কিলোমিটার ডিভাইডেড হচ্ছে π/3। ওকে, দেখেন এখান থেকে পাই এর মান কত, π/3। এটা কি আছে, দুইটা ভগ্নাংশ ভাগাকার থাকলে তখন কি করতে হয়, ভাগলটাই গুণ করে দিতে হয়। আমি 0.06 লবে আছে এটাকে রাখলাম, নিচে যে ভগ্নাংশ আছে সেটা ভাগলটা গুণ করে দিতে হয়, π/3 হয়ে গেল 3/π। সেখান থেকে ক্যালকুলেশন করে মান পেয়ে গেলাম 0.0573 কিলোমিটার। তাহলে আমি এটা কি পেয়ে গেলাম, আমি এটা পেয়ে গেলাম তোমার আর এর মান, r = 0.0573 কিলোমিটার। এটা কি আর কি ব্যাসার্ধ। সুতরাং বৃত্তের ব্যাস কত, ব্যাস হচ্ছে আর এর দ্বিগুণ অর্থাৎ টোয়াইস আর। সেখান থেকে 2 × r এর ভ্যালু বসিয়ে দিলাম, মান পেয়ে গেলাম 0.115 কিলোমিটার প্রায়। বইয়ে আনসার হতে পারে মিটারেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তুমি কিলোমিটার দিয়ে করছো, কিলোমিটারে রেখে দিবা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 12 নম্বর ম্যাথের সলিউশন। এবার তুমি 13 নম্বর ম্যাথটা লক্ষ্য করো, বলা আছে 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 ডিগ্রি কোণ উৎপন্ন করে পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা একটা চিত্র এখানে লক্ষ্য করি, বইয়ে 13 নম্বর ম্যাথ দেখো 750 কিলোমিটার দূরে একটি পাহাড়, কোনো বিন্দুতে একটি পাহাড়। তাহলে আমরা বললাম এই যে এই জায়গা 0, এইটার থেকে তোমার আমরা যখন তোমার বলছিলাম পদার্থবিজ্ঞানে দূরত্ব, সরণ, ত্বরণ, বেগ এগুলো যখন বের করছিলাম, এই ও বিন্দু থেকে আমরা বললাম 750 কিলোমিটার দূরে এই বিন্দুতে তোমার একটা পাহাড় আছে। আচ্ছা পাহাড়ের গঠনগুলো দেখতে কীরকম হয়, মোটামুটি কি, যদিও বলা যায় না যে পিরামিড আকৃতির হবে, তো বলা হয় যে মেইনলি হচ্ছে পাহাড়ের আকৃতিগুলো কি তোমার ঢালুপথ হয় কিনা। ঢালুপথ লক্ষ্য করে দেখবা যে পাহাড়ের যে আমরা যদি শীর্ষে যেতে চাই তাহলে দেখবা যে পাহাড়ের যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠটা হচ্ছে একটা ঢালু পথ, অর্থাৎ হচ্ছে আমাদের একটা বৃত্ত চাপের মতো মনে হচ্ছে যে কোনো একটা অনেক একটা বড় বৃত্ত আছে সেই বৃত্তে চাপের মতো। তো সেই কথাটাই বলা আছে, যেহেতু বলা আছে যে 750 কিলোমিটার দূরে কোনো বিন্দুতে কোনো পাহাড় 8 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে আমরা ধরে নিলাম যে এই বিন্দু থেকে যাত্রা, ও বিন্দু থেকে যাত্রা শুরু করে r = 750 কিলোমিটার দূরে এই বিন্দুতে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের শীর্ষকে বি, এই বি কী করছে, এই যে পাহাড়ের শীর্ষ, সেই পাহাড়ের শীর্ষটা তোমার এখানে ও বিন্দু যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেইখানে উৎপন্ন কোণ হচ্ছে তোমার 8 ডিগ্রি। চিত্রটা একটু লক্ষ্য করো, 750 কিলোমিটার দূরে এ বি পাহাড় আছে, এ বি পাহাড়ের শীর্ষ হচ্ছে বি, সেই বি কী করছে ও বিন্দুতে উৎপন্ন কোণ হচ্ছে তোমার 8 ডিগ্রি না 8 কি এটা মিনিট। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এখন সলিউশন আছে ধরলাম, মনে করি এবি পাহাড়টির পাদবিন্দু এ থেকে 750 কিলোমিটার দূরে ও বিন্দুতে পাহাড়টির 8 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বইয়ের ল্যাঙ্গুয়েজটা হুবহু লিখে দিলাম, প্রশ্নতে যা বলা আছে। তাহলে ব্যাসার্ধ কত, ও এ ইকুয়াল ব্যাসার্ধ এই যে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে ও এ ইকুয়াল যে আর ইকুয়াল আছে তোমার কি 750 কিলোমিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ। এবং উৎপন্ন কোণ কত, কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ কি, কোণ এ ও বি, এই কোণের পরিমাণ কত 8 মিনিট। মিনিট থেকে ডিগ্রিতে যেতে গেলে আমাকে কী করতে হবে, 60 দ্বারা ভাগ করতে হবে, করে দিলাম। দেন আমি ডিগ্রি থেকে যদি রেডিয়ানে যাই তাহলে কি π/180 দ্বারা গুণ করে দিতে হবে, রেডিয়ান করে নিলাম।
এখান থেকে একটা মনে করো সলিউশন বের করলাম, আচ্ছা সলিউশন রাখলাম না, ওই পর্যন্ত আমি রেখে দিলাম। দেন পাহাড়ের উচ্চতা, এখানে এই চিহ্নের নাম হচ্ছে কি তোমার সমতুল চিহ্ন বলা হয়, যে সমতুল প্রায় সমান। যেহেতু পাহাড় তোমার কি একটা বৃত্ত নয়, কিন্তু দেখতে কি মোটামুটি আমরা বলি যে বৃত্ত একটা বৃহৎ কোনো বৃত্তের অংশ হিসেবে, বৃত্তের চাপের বৃহৎ কোনো বৃত্তের যে চাপ, সেই চাপের সাথে তুলনা করতেছি। সো আমরা এখানে বলতেছি যে পাহাড়ের উচ্চতা, সেই পাহাড়ের উচ্চতা হচ্ছে তোমার চাপের সমতুল, সেটাকে ধরে নিলাম তোমার এস কিলোমিটার। এই যে পাহাড়ের উচ্চতা এবিকে ধরে নিলাম আমি এস কিলোমিটার। তাহলে আমি যদি পাহাড়ের উচ্চতা অর্থাৎ এস যদি জানি, এস তো আমার অজানা, পাহাড়ের আমি কি জানি দেখো তো, ব্যাসার্ধ জানি, তারপর কি জানি তার উৎপন্ন কোণ জানি, তাহলে আমি কি এস বের করতে পারবো না? অবশ্যই আমরা জানি যে এস ইকুয়াল আর থিটা, প্রতিজ্ঞা পাস। তাহলে তোমার এস এর দৈর্ঘ্য বের করতে হবে, আর এর ভ্যালু বসাই দাও 750, থিটার ভ্যালু বসাই দাও পাই ডিভাইড 60 ইন্টু পাই ডিভাইড 8 ডিভাইডেড 60 ইন্টু পাই ডিভাইডেড 180। পাই এর মান 3.1416 ব্যবহার করে ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে লবগুলো একসাথে উপরে গুণ করো, তারপর ওটাকে ভাগ করো, লবগুলো হরগুলো একসাথে গুণ করে। আচ্ছা, যদি ভাগ করে রেজাল্ট পেয়ে যাবো আমি 1.75 কিলোমিটার। এই আনসারটা কি হবে? প্রায় লিখতে হবে না? সুতরাং পাহাড়ের উচ্চতা হচ্ছে 1.75 কিলোমিটার প্রায়। এখন আমরা এই চ্যাপ্টার লাস্ট ম্যাথ করবো, 11 নম্বর ম্যাথ। তো 11 নম্বর ম্যাথ করার আগে তোমাকে একটু ঘন্টার অর্থাৎ দেওয়াল ঘড়ি সম্পর্কে একটু বোঝাই দেই। তো দেখো, আমাদের এখানে দেওয়াল ঘড়ি যখন থাকে তখন 1 2 3 4 5 6 7 এভাবে 12 পর্যন্ত দাগ কাটা থাকে, এবং মেইনলি আমাদের ঘড়ির কাঁটা হচ্ছে 3টা থাকে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। তো আমি আপাতত এখানে ধরে নিলাম যে আমাদের সেকেন্ডের কাঁটাটা উচ্চ আছে, নাই যদি না থাকে তাহলে আমি সেখান থেকে একটু দেখি যে কি হয়। তো আমি দেখো এখানে বোল্ড করে যেটা দেখাইছি, এবং তোমার যে টিয়া কালার সেটা দিয়ে যেটা এখানে মিন করতেছি, আমি করতেছি এটা হচ্ছে তোমার ঘন্টার কাঁটা, এবং হচ্ছে কোনো কালার যেটাতে করি না অর্থাৎ কালো দিয়ে করা আছে নর্মালি, সেটা হচ্ছে তোমার মিনিটের কাঁটা। তাহলে এটা করলাম যে ঘড়িতে আপাতত এরকম আছে, এরকম একটা সজ্জা থাকে, সেটা আমরা অলরেডি জানি। তো আমি এখন সেকেন্ড চিত্রটা যদি লক্ষ্য করি, দেখো তাহলে দেখো তো তোমার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কি দুইটাই 12টায় আছে কিনা? তার মানে এখানে এখন সময় কত? জাস্ট 12টা, তাই না? সময় হচ্ছে জাস্ট 12টা। এখানে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোনো পার্থক্য আছে? মধ্যবর্তী কোনো ঘরের পার্থক্য নাই, তারা একই জায়গায় অবস্থান করতেছে। সো এই টাইমটাকে বলতেছি আমরা জাস্ট 12টা। এবং এই ঘন্টার কাঁটা দেখো মিনিটের দাগ কাঁটা কয়টা ঘর অতিক্রম করে? যেমন 12টা থেকে 1টা পর্যন্ত যখন তোমার সময় হতে চাইবে, তখন কি এখানে মিনিটের দাগ কটা থাকে ভাইয়া? 5টা দাগ থাকে। কারণ আমরা বলি যে এখানে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এইভাবে বলি, যে 3 পর্যন্ত যখন আসবে তখন কি 15 মিনিট, 6 পর্যন্ত যখন আসবে তখন কি 30 মিনিট। তাহলে এই দিকে অর্ধেক পরিমাণ যদি 30 হয়, তাহলে বাকি অর্ধেক কত? এদিকেও 30, অর্থাৎ তোমার এখানে মিনিটের দাগ থাকে তোমার 60টা। মানে হলো তোমার 1 ঘন্টা সমান সমান 60 মিনিট বলতেছি। তার মানে এখানে তোমার ঘড়ির কাঁটার যে ভিতরে মিনিটের কাঁটার অর্থাৎ মিনিটের কাঁটার দাগ কাটা থাকে 60টি। তাহলে তোমার এখানে অর্থাৎ মিনিটের ঘর থাকে কটা? 60টা। এখন আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে তোমার বৃত্তের কেন্দ্রের ঘর সংখ্যা কয়টা আছে? 60টা। তাহলে 60টা ঘরের যে কোণ, সেই কোণটা হচ্ছে কত ডিগ্রি? তোমার 60 ঘরের মধ্যবর্তী কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এক ঘরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি ভাগ 60। সেখান থেকে কি পেয়ে যাবা তুমি 6 ডিগ্রি। ওকে, আমরা সেই হিসাবটা একটু পরে করতেছি, আপাতত মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা সম্পর্কে একটু বিস্তারিত জানি। তাহলে এই চিত্রে তুমি লক্ষ্য করো, এখানে আমি দেখতেছি তোমার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা। তো এই টাইমটাকে আমি যদি বলি যে তোমার 12:30, অর্থাৎ টাইম যদি বলি যে 12:30, আমার টাইম হচ্ছে 12:30। 12:30টার সময় তোমার কি হয় যে মিনিটের কাঁটা, 12:30 মানে কি? অর্থাৎ 12:30 সময়, 12:30 সময় তোমার কি মিনিটের কাঁটা কি থাকে? মিনিটের কাঁটা সবসময় ডিপেন্ড করে কত মিনিট সেই জায়গায়। আমরা এর আগেরটাতে যেমন দেখতেছি জাস্ট 12টা মানে কি 12:00 মিনিট। 12:00 মানে কি 12 থেকে যেহেতু যাত্রা শুরু, ওইখানেই শূন্য। দেন আমি যদি বললাম, এখন আমি বলতেছি 12:30, তার মানে মিনিটের কাঁটা কোথায় থাকবে? 30-এ থাকবে। কিন্তু এখন প্রশ্ন হলো ঘন্টার কাঁটা আসলে তোমার কোথায় যাবে? আচ্ছা, তুমি তোমাদের বাসায় যদি দেওয়াল ঘড়ি থাকে লক্ষ্য করে দেখো, যে যখন তোমার 12:30 সময় বাজে, তখন ঘন্টার কাঁটা আর 12টায় থাকে না। ঘন্টার কাঁটা কি আস্তে আস্তে তোমার কি হয় 12টা থেকে 1টার দিকে ধাবিত হয়। ধাবিত যখন হয়, এখন আমরা বলতেছি যখন সময় 12:30, তখন আসলে তোমার এই মিনিটের কাঁটাটা থাকবে কোথায়? তাহলে এখানে কি থাকতেছে তোমার
এই যে 12টা থেকে 1টার মধ্যবর্তী মিনিটের দাগ সংখ্যা কয়টা আছে? সরি 5টা। তাহলে 5টার তোমার আধা ঘন্টা যদি দেয় তাহলে কতটুকু দূরত্ব তাকে অতিক্রম করতে হবে? 30 মিনিট। তাহলে ওই ওই যে 12টা থেকে 1টার মধ্যে মিনিটের দাগ কাটা আছে কত? 5টি। তাহলে 1 ঘন্টা অতিক্রম করতে হলে তাকে কি ওই 5টা মিনিটের ঘন্টার কাটাকে অতিক্রম করতে হবে। এখন আমার কি যাচ্ছে? 30 মিনিট যাচ্ছে। 30 মিনিট যদি যায়, 1 ঘন্টা মানে তো একটু আগে ছিল 60 মিনিট, 60 মিনিট অতিক্রম করলে তাকে কি পুরো 5 ঘর অতিক্রম করতে হবে। তাহলে এখন যদি সে 30 মিনিট অতিক্রম করে তাহলে তাকে কত ঘর অতিক্রম করতে হবে? আড়াই ঘর। আড়াই ঘর মানে কি, যে 12টার পরে যে 1 2 আছে সেটা, এবং 3 অর্থাৎ 2 আর 3 মাঝখান বরাবর সে কী করতে হবে? ঘন্টার কাঁটা অবস্থান করবে। ওকে, এখন আমরা যদি দেখি ওটা গেল তোমার 12:30। এখন আমি দেখি যে 9:30 আসলে কী ঘটে, অর্থাৎ 9:30 কী ঘটে। তাহলে মিনিটের কাটা কী থাকবে? মিনিটের কাটা হচ্ছে তোমার কি, এই যে 6 অর্থাৎ 30 থাকলো। ঘন্টার কাটা কোথায় যাচ্ছে? 9টা থেকে এখন কি 10টার দিকে ধাবিত হবে। 9টা থেকে 10টার দিকে যেহেতু 30, তার মানে কি এখানে যে 5 ঘর আছে সেই 5 ঘরে কি অর্ধেক দূরত্ব সে অতিক্রম করবে, অর্থাৎ আমি এখানে দেখাইছি আড়াইটা। তাহলে তোমার যদি বলে যে 9:30 মিনিট সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী ঘরের সংখ্যা কত? তাহলে তোমার এখানে লক্ষ্য করো, এই যে এই ঘড়িতে লক্ষ্য করো, তোমার যদি বলি যে 9টা, অর্থাৎ 9টার সময় যখন তোমার সময় থাকবে তখন তোমার কি হওয়ার কথা, যে অর্থাৎ 9 ঘন্টার কাঁটা যদি এইখানে থাকে, একটু লক্ষ্য করি যে ঘন্টার কাঁটা যদি তোমার এখানে থাকে এবং মিনিটের কাঁটা যদি এখানে থাকে, তাহলে এখান থেকে তোমার 6 থেকে 7 8 9 মানে কি 3 5 15 ঘর, এবং এদিকে মাঝখানে আরও কত? আড়াই ঘর মানে কি 17.5 ঘর। অর্থাৎ 9:30টার সময় 9:30 যখন সময় হবে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী ঘর হচ্ছে কত? 17.5 ঘর। তাহলে এখানে দেখি আমরা 12:30টার সময় কি ঘটনা ঘটতেছে। 12:30টার সময় তোমার যে ঘটনাটা ঘটতেছে, দেখি যে আমরা এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা আসলে কত, মধ্যবর্তী ঘর সংখ্যাগুলো আসলে আমার কত হচ্ছে। তাহলে দেখো তোমার 12:30 যখন হচ্ছে তখন আমরা 1টা থেকে হিসাব করি। তাহলে এদিকে 1 থেকে হিসাব করো, 1 2 3 4 5 6, এই যে 6 পর্যন্ত। অর্থাৎ প্রথম ঘড়িতে যদি যাই আমি 1 থেকে, এই যে মাঝখানে যেগুলো থাকবে 12:30টার সময়, তো ঘন্টার কাঁটা তোমার 12টা থেকে 1টার দিকে যতটুকু ধাবিত হবে সেটা বাদ দিলাম, ধরলাম যে 1টাই বেশি। তাহলে এখানে হচ্ছে 5 ঘর 10 15 20 25 ঘর। 25 ঘরের দিকে অলরেডি পেয়ে গেছি। আর এখানে কত? 12:30, অর্থাৎ 12:30 যখন সময় তখন এইখানে কত ঘন্টার কাঁটা তোমার কি আড়াই ঘর সরে আসবে। তাহলে এদিকে তোমার 1টা থেকে 6 পর্যন্ত এখানে টাইম থাকলো তোমার 5 10 15 20 25 25 ঘর, আর এখানে আড়াই ঘর কত হয়? 27.5 ঘর। এক ঘরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 6 ডিগ্রি। একটু আগে বের করলাম। তাহলে 27.5 ঘরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? গুণ করলে আমি ওই নিয়ম অনুসারে পেয়ে যাব। তো এখন আমরা সেটাই করি। 11 নম্বর ম্যাট আমাদেরকে বলা আছে যে সকাল 9:30 ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। তার মানে কি আগে তো অন্তর্গত কোণটা বের করতে হবে, সেখান থেকে আমি রেডিয়ানে যাব। ওকে, তো আমি সেটা বললাম যে ঘড়িতে 60 ঘর কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। মানে কি ঘড়িতে যে 60টা মিনিটের দাগ থাকে সেই 60টা ঘর কেন্দ্রে উৎপন্ন কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। সেটা একটু ল্যাঙ্গুয়েজ দেখলাম। ঘড়িতে 60 ডিগ্রি ঘড়িতে 60 ঘর কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। তাহলে এক ঘর কি পরিমাণ কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি ভাগ 60। সেখান থেকে আমি রেজাল্ট নিয়ে আসলাম 6 ডিগ্রি। ভালো কথা। এখন আমাকে বলেছে 9:30। সো আমরা একটু আগে হিসাব করে দেখলাম 9:30 যখন বাজে ঘড়িতে দেখলাম 9:30 যখন সময় হয় তখন তোমার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার 17.5 ঘর। সেটা আমরা লিখি যে 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান 15 ঘর প্লাস হচ্ছে আড়াই ঘর, মানে কত? 17.5 ঘর। এই জিনিসটা তোমাকে প্রয়োজনে তুমি ঘড়ি এঁকে হিসাব করতে পারো, নর্মালি মুখে মুখে হিসাব করে যদি বুঝতে পারো। 17.5 ঘর। এখন এক ঘরের মধ্যবর্তী এক ঘরের জন্য আমাকে কি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 6 ডিগ্রি। তো 17.5 ঘর কত ডিগ্রি সেটা আমরা বের করবো। এবার লক্ষ্য করো, আমরা বললাম 9:30টায় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হচ্ছে কি এক ঘরের জন্য যে 6 ডিগ্রি, তার মানে 17.5 ঘরের জন্য কত? 6 ডিগ্রি ইন্টু 17.5 ঘর। সেটা করলাম, তাহলে আমার রেজাল্ট চলে আসছে 105 ডিগ্রি। 105 ডিগ্রি থেকে আমি রেডিয়ানে যাবো, তাহলে পাই ডিভাইডেড 180 দ্বারা গুণ করলাম, রেডিয়ানে পেয়ে গেলাম। এবং এখানে আমি পাইয়ের মানটা যদি পাই হিসেবে রেখে দিতে পারি, অথবা অর্থাৎ 100 পাই ডিভাইডেড 180 রেডিয়ান, এটা একটা আনসার হতে পারে। অথবা আমি পাইয়ের মান 3.1416 ব্যবহার করে এখানে কি
রেডিয়ানে লিখে দিতে পারি, তখন আমাকে লিখতে হবে কে প্রায়। এটা হচ্ছে তোমার আর একটা আনসার। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের 8.1 ছিল। ইনশাল্লাহ আমরা আগামীতে 8.2 করে ফেলবো।